দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১০ জন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভার অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেকার্সডালে কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেন, হামলায় নিহত ১০ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে চলতি মাসে দ্বিতীয় হত্যার ঘটনা এটি। মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম শনিবার এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোম জানিয়েছেন, দুটি কারণে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। আর দ্বিতীয় কারণ, তেলবাহী ট্যাঙ্কারের জাহাজগুলোকে তেল পরিবহনের পাশাপাশি মাদক পাচারের জন্য ব্যবহার করে ভেনেজুয়েলা সরকার। মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে ১০ ডিসেম্বর ভেনেজুয়েলার প্রথম ট্যাঙ্কার জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আবারও আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে যাচ্ছেন তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ। আর যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় থাকছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও আলোচনায় যোগ দিতে পারেন বলে জানিয়েছে রয়টার্স। গত সপ্তাহের প্রথম দিকে বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনার পর ফ্লোরিডার বৈঠকটি হচ্ছে। বার্লিনের ওই আলোচনায় কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও মস্কো তা মেনে নেবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, শান্তি চুক্তির বিষয়ে মার্কিন প্রশাসন আশার কথা শোনালেও তেমন কোনো সম্ভাবনা দেখছেন না তারা। কারণ ভূখণ্ড এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সমাধান এখনো হয়নি। আর এসব অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি না হলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত ওরিসুল ইসলামের প্রতিবেদনে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তির অগ্রগতির ব্যাপারে আশাও দেখছে তার প্রশাসন, কিন্তু তারা আশার কথা শোনালেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাই শঙ্কা থেকেই যাচ্ছে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত সম্ভব কিনা। সম্প্রতি ট্রাম্প সাংবাদিকদের জানান, ইউরোপীয় নেতারা এই যুদ্ধ শেষ করতে চাইছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা হয়েছে। বর্তমানে শান্তি চুক্তির বিষয়ে আগের তুলনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে লন্ডনের চিন্তক প্রতিষ্ঠান চাথাম হাউসের রাশিয়ার সামরিক বিশ্লেষকরা বলছেন, এখনও যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে। এসব আলোচনায় কোনো বিষয়ে সমঝোতা হলেই রাশিয়া তা মেনে নেবে এমন নিশ্চয়তা নেই। ট্রাম্প শান্তি চুক্তি খুব কাছাকাছি থাকার দাবি করলেও এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ভূখণ্ড ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সমাধান এখনো হয়নি। যুদ্ধবিরতির মূল শর্ত আগের মতোই রয়ে গেছে। তারা বলছেন, রাশিয়া শুধু তখনই যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে যখন তারা বিশ্বাস করবে যে চুক্তিটি ইচ্ছামতো লঙ্ঘন করা যাবে। রাশিয়াকে পিছু হটতে বাধ্য করা ও ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করা গেলেই যুদ্ধ শেষ হবে, যা আসলে অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১। থাইল্যান্ডের সাথে টানা ২ সপ্তাহের সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার ৫ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের যুদ্ধ বিমান থেকে গোলাবর্ষণ, রকেট হামলা এবং বোমাবর্ষণের কারণে বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনো পর্যন্ত মোট ৫,১৮,৬১১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে, সংঘর্ষের কারণে তাদের দেশেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জুলাই মাসে টানা ৫ দিনের সংঘর্ষে হতাহত হয় বহু মানুষ। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হয়। দুদেশেই একে অপরের বিরুদ্ধে নতুন করে হামলার অভিযোগ তুলেছে। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ৪ সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার আত্মঘাতী বোমা হামলাকারী এবং কয়েকজন বন্দুকধারী সেনা অবকাঠামোতে হামলার চেষ্টা করে, তবে ওই সময় তা প্রতিরোধ করেন সেনারা। সন্ত্রাসীদের হামলায় তখন 4 সেনা নিহত হন। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, এতে 5 সন্ত্রাসীও নিহত হয়। এই হামলার জন্য আফগান সমর্থিত খারিজি গুল বাহাদুর গ্রুপকে দায়ী করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার প্রতিবাদে আফগান মিশনের উপপ্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গাজায় তীব্র শীতে নবজাতক এবং শিশুরা মারা যাচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক চিকিৎসক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স। একই সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকায় গাজায় মানবিক সংকট তীব্র হচ্ছে বলে অভিযোগ করেছে MSF। দক্ষিণ গাজার খান ইউনিসে 29 দিন বয়সী শিশু সাইদ আসাদ আবেদিন তীব্র হাইপোথার্মিয়ায় মারা যাওয়ার ঘটনা উল্লেখ করে MSF জানায়, শীতকালীন ঝড় এবং আগে থেকেই নাজুক জীবনযাপন পরিস্থিতি একসাথে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চরম আবহাওয়ার কারণে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের মাতৃ ও শিশু বিভাগের প্রধান আহমেদ আল ফারাহ সতর্ক করে বলেন, তাঁবুতে থাকা পরিবারগুলোর জন্য উষ্ণতার ব্যবস্থা, মোবাইল হোম বা ক্যারাভেন না দিলে আরও মৃত্যুর ঘটনা ঘটবে। MSF আরও জানায়, শ্বাসতন্ত্রের সংক্রমণের হার দ্রুত বাড়ছে, যা শীতকাল জুড়ে আরও বাড়তে পারে। 5 বছরের নিচের শিশুরা এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন মধ্যস্থতাকারী 4 দেশের প্রতিনিধিরা। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে এই আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর এবং কাতারের প্রতিনিধিরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অঙ্কু কেসেলি জানান, বৈঠকে গাজার শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়ন সম্পর্কিত বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় উপত্যকাটির শাসন যাতে গাজার নেতাদের আওতায় থাকে তা প্রাধান্য পেয়েছে। এছাড়া সম্ভাব্য শান্তি পরিষদ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী সম্পর্কিত পদক্ষেপগুলো মূল্যায়ন করা হয়েছে শান্তি পরিকল্পনায়। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইরানের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি এবং ইরানি বিরোধী গোষ্ঠীগুলোর সাথে সম্পৃক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত হন। ইরানের সাথে কয়েক দশক ধরে চলমান ছায়াযুদ্ধে জড়িত ইরান এর আগে বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যাদের বিরুদ্ধে দেশটির অভিযোগ ছিল তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ছিলেন এবং ইরানের ভেতরে তাদের কর্মকাণ্ডে সহায়তা করেছেন। নরওয়ের অসলো ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, নিহত ব্যক্তির নাম ছিল আকিল কেশাভার্স। 27 বছর বয়সী এই স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে প্রায় 540 জন আশ্রয় প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা একটি মাছ ধরার নৌকায় ছিলেন। গ্রিসের উপকূলরক্ষী বাহিনী এ খবর জানিয়েছে। গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্সের একটি নৌকা লিবিয়া সমুদ্রের ছোট দ্বীপ গ্যাভডসের কাছাকাছি এলাকায় শুক্রবার ভোরে টহল দিচ্ছিল। এ সময় সম্ভাব্য আশ্রয় প্রার্থীদের নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। এরপর তাদের উদ্ধার করা হয়। নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া আশ্রয় প্রার্থীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান এবং ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। তাদের ক্রিট দ্বীপের রেথিমনো শহরে নেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে শুরু হয়েছে 29তম চ্যাংচুন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। বরফের তৈরি নানা ভাস্কর্য স্থান পেয়েছে এবারের উৎসবে, জড়ো হয়েছেন হাজারো দর্শনার্থী। অন্যদিকে গাংসু প্রদেশে জমে যাওয়া একটি জলপ্রপাতে আলোকসজ্জা করে তৈরি করা হচ্ছে মনোমুগ্ধকর এক ভাস্কর্যের। দর্শকদের উপচে পড়া ভিড় আছে সেখানেও। আরো জানাচ্ছেন আফসানা শাওন। এবারের শীতে নান্দনিক এক উৎসবের আয়োজন হলো চীনের জিলিন প্রদেশের চ্যাংচুন শহরে। উৎসবের নামকরণ হয়েছে চ্যাংচুন আইস অ্যান্ড স্নো নিউ ওয়ার্ল্ড। উৎসবে শিশু ও তরুণদের দারুণ এক অভিজ্ঞতা দিতে আয়োজন ছিল বরফের মধ্যে খেলার নানা উপকরণ এবং ব্যবস্থা। ছিল দারুণ দারুণ সব বরফের ভাস্কর্য। এছাড়াও তৈরি করা হয়েছে বরফের নানা মনোমুগ্ধকর দৃশ্যের। এবার চ্যাংচুন আইস অ্যান্ড স্নো নিউ ওয়ার্ল্ডকে আপগ্রেড করা হয়েছে। 7,60,000 বর্গ কিলোমিটার বরফের বিনোদনমূলক স্থান তৈরি করা হয়েছে। 1 কিলোমিটার দীর্ঘ স্নো রাফটিং এবং রোমাঞ্চকর আইস স্লাইডের মতো 30টিরও বেশি বিনোদন রাইড চালু করা হয়েছে।
এসব আয়োজন আকৃষ্ট করেছে বিপুল সংখ্যক পর্যটককে। 看到在网上看到 আমি আগে অনলাইনে চ্যাংচুন আইস অ্যান্ড স্লো নিউ ওয়ার্ল্ডের ভিডিও দেখেছিলাম। 看别人录视频 অনেকক্ষণ 感觉 ধরে 特别好看 আইস 说 স্লাইডের 滑 জন্য 梯上 লাইনে 拍摄 দাঁড়িয়েও 滑梯 ছিলাম। 上 স্লাইডে চড়লামও। কিছু ভিডিও করতে পারলে আরও ভালো লাগতো। 然后拍这个大滑梯 বরফের বড় ভাস্কর্যের মধ্যে ছিল চাইনিজ টাওয়ার, পোটালা প্রাসাদ এবং ফুল ও ফলের পাহাড়। বর্ণিল আলোয় আলোকিত হয়ে ভাস্কর্যগুলো পার্কটিকে রূপকথার জগতে রূপান্তরিত করেছে। অন্যদিকে গাংসু প্রদেশের জিশিশান কাউন্টির দাদুনজিয়ায় রঙিন আলোয় সাজানো হয় হিমায়িত এক জলপ্রপাতকে। রাত নামার পর স্বপ্নের মতো আশ্চর্যজনক স্থানে রূপান্তরিত হয় দাদুনজিয়ার এই মনোরম স্থান, যেখানে ঝলমলে লণ্ঠন, বরফের ঝর্ণা এবং বরফের ভাস্কর্যগুলো এক চমকপ্রদ দৃশ্য তৈরি করে। চত্বরে বনফায়ার জ্বলছিল, তার চারপাশে জড়ো হন দর্শনার্থীরা, ভাগ করে নেন আনন্দের গান। আফসানা শাওন, ৭১। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।